অনেক হলো পডকাস্ট, সবদিকে দেখছি পডকাস্ট। আমাদের পডকাস্ট স্টুডিও এই মুহূর্তে তো নেই। আর আমরা এখন ঘরের মধ্যেই একটা খুব সিম্পল সেটআপ নিয়েই লোকজনদের কাছে পৌঁছাবো। ঠিক আছে? সো গাইস, এটা তোমাদের কাছে একদম ফার্স্ট এক্সপেরিয়েন্স। আমার কাছেও কোয়াইট ফার্স্ট এক্সপেরিয়েন্সই বটে। তো কিছু কথা, কিছু গল্প যেরকম আমরা খুব ন্যাচারালি গল্প করি, সেরকমই আমরা ন্যাচারাল গল্প করব। আর হয়তো কোথাও কোনো লোক এমন বসে আছে যার কাছে এই গল্পটাই খুব ইম্পর্ট্যান্ট হয়ে উঠতে পারে। গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ইউটিউব চ্যানেল বংশ। এই চ্যানেলটাতে আজকে আমরা ফ্যামিলি রিলেটেড বেশ কিছু জিনিস আলোচনা করব। আমার সাথে আছে মা এবং দিদিভাই। আমি সৌরভ সমাদ্দার, এই বংশের ছেলে। হাই, আমি সৌমি, সৌরভের দিদি আর এই বংশের মেয়ে। নমস্কার, আমি সুব্রতা সমাদ্দার। তো গাইজ, আমরা এই পডকাস্টটা আজকে যেটা করছি, এটা নামেই পডকাস্ট, বাট আলটিমেটলি আমরা খুব বেসিক আমাদের যেরকম ঘরে আলোচনা হয় আমরা সেরকমই আলোচনা করব। আর এই আলোচনাটার বা এই পডকাস্টটা বা এই ভিডিওটার ওভারঅল গোল একটাই, যে আমরা যেরকমভাবে নিজেদের মধ্যে মিশি বা আমাদের যেরকম একটা র্যাপো আছে অ্যাজ আ ইন্টারনাল ফ্যামিলি, সেই র্যাপোটা আমি চাই যাতে সবার মধ্যে হোক। কারণ আমার সব বন্ধু ছোটবেলা থেকে আমাকে অলওয়েজ এটাই বলেছে, দ্যাট কি তুই ভাগ্য করে মা বাবা পেয়েছিস, দিদি পেয়েছিস। তো আমি চাই যে আমাদের যেই সার্কেলটা, সেই সার্কেলের কিছু দৃশ্য আমি লোকজনকে দেখাই এবং তারাও যাতে দেখে মোটিভেটেড হয়, বা প্র্যাকটিসেস যেগুলো আমাদের মধ্যে আছে, খুব নিউট্রাল প্র্যাকটিসেস, সেটা আর চারটে ফ্যামিলিতেও অপ্ট হোক। একদম, আই অলসো বিলিভ সো, বিকজ আমিও যখন ছোট থেকে বড় হয়েছি আমি অনেক ফ্রেন্ডসদের দেখতাম তারা সবকিছু তাদের ফ্যামিলির সাথে শেয়ার করা পছন্দই করতো না। ইনফ্যাক্ট করতো না আলাদা ব্যাপার, বাট পছন্দই করতো না। ইনফ্যাক্ট এখনো মাঝে মধ্যে শুনি যে ফ্যামিলির সাথে বসবো, ফ্যামিলিকে বলবো, ইটস লাইক ভেরি কাইন্ড অফ বোরিং থিং ফর দেম। বাট ফর মি অ্যান্ড ফর অল অফ আস ইটস লাইক আ ভেরি কমফর্টিং থিং। আমরা সারা দিনেরও যাই হাসল বাসল দিয়ে যাই, সেটাই মনে হয় যে বাড়িতে গিয়ে যতক্ষণ না বলবো মাথা থেকে সেই জিনিসটা বেরোবে না। অ্যান্ড ওটা আমাদের কাছে কোয়াইট রিল্যাক্সিং ব্যাপার, কমফর্টিং ব্যাপার। ইটস কাইন্ড অফ মেডিটেশন অলসো। এক্স্যাক্টলি এটাই আজকে আমাদের ফার্স্ট টপিক, যেটা নিয়ে ডিসকাস করব। যে ডু ইউ নো, লাইক আমরা যেইভাবে আলোচনা করি বা ঘরে এসে একটা ফ্যামিলি টাইম কাটাই, আমার অনেক ফ্রেন্ডসদের মুখে শুনি বা আমার অনেক কালিগসদের মুখেও শুনি যে দে ডোন্ট হ্যাভ দিস ফ্যামিলি টাইম। তারা খুবই ঘরেতে রোবটিক ওয়েতে বিহেভ করে, অ্যাজ ইন মা বাবা ছেলে মেয়েদের প্রতি কর্তব্য করছে, ছেলেমেয়েরা মা বাবাদের প্রতি কর্তব্য করছে, অ্যান্ড জাস্ট লাইফে গোয়িং অন অ্যান্ড অন। সো ফর মি, আমার খুব অদ্ভুত লাগে, কারণ আমি তো ছোটবেলা থেকেই অন্যভাবে বড় হয়েছি। যখনই আমার লাইফে কিছুই হতো তখন আমি ঘরে তোমাদের কাছে শেয়ার করতাম বা আমরা ওটা নিয়ে একটা ক্রিয়েটিভ আলোচনা করতাম। অ্যান্ড ফর মি, লাইক দ্য ফ্যামিলি টাইম উই স্পেন্ড, ইটস কাইন্ড অফ লাইক পেট্রোল আর ডিজেল। মানে ওটা ছাড়া হয়তো আমি এগোতে পারবো না আমার নেক্সট ডেতে। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মি। সো দ্যাটস ওয়াই আই ফিল আই এম ভেরি মাচ রুটেড টু মাই হোম। সেই কারণে খুব বাইরে গিয়ে যে অনেক দিন আমি কাটিয়ে দিই সেটাও পারি না। আমার মনে হয় কি কথা হচ্ছে না, ফ্যামিলির সাথে শেয়ার হচ্ছে না। তো এইটাতে তোমার কি মনে হয়, লাইক কিরকম ভাবে হওয়া উচিত পুরো ব্যাপারটা? ঠিক তোরা যেভাবে আছিস সেইভাবেই হওয়া উচিত। কেন জানি না লোক পাল্টে গেছে কেন, বা এরভাবে ভাবনা চিন্তা কেন করে না। আর হয়তো অনেক কিছু আমরা দেখতেই পারি, আমরা আমাদের লাইফে বিজি, কিন্তু ছোটবেলা থেকে তোদেরকে যখন বড় করেছি না, তখন ছোটবেলায় এটাই মনে হতো যে স্কুল যাচ্ছে, ওখানে কারোর সঙ্গে ঝগড়া হয়নি তো, ওখানে কারোর সঙ্গে কিছু হয়নি তো, বা সারাদিনে টিচার কি বললো, কিভাবে পড়াশোনা করলো। ওই যে ছোটবেলা থেকে তোরা যখন স্কুল থেকে বাড়ি ফিরতিস, তোদের সঙ্গে যে বসে তোদের সারা দিনের ভালো মন্দ সবকিছু যে আমি ডিসকাসটা করতাম, ওইটার থেকে একটা হ্যাবিচুয়েটে পরিণত হয়ে যায় মানুষের। আর এই যে বলছিস না, ফ্যামিলি একটা প্রচণ্ড স্ট্রং জায়গা। যারা এই ফ্যামিলির সঙ্গে বসে একদম সুন্দর করে আলোচনার মাধ্যম দিয়ে কথা বলতে পারে বা শেয়ারিং করতে পারে, আমার মনে হয় জীবনের সমস্ত বাধা এর থেকে সরে যেতে পারে, যে কোনো বাধা কাটিয়ে উঠতে পারে। আর এটা হওয়া উচিত। ছেলে মেয়ে যখন বড় হয় তখন তো সব কথা প্যারেন্টসদের সঙ্গে যে শেয়ার করবে তার কোনো মানে নেই, সব কথা শেয়ার করেও না। কিন্তু এই যে তোদেরকে যখন বড় করেছি, তখন একটা জিনিস বড় করতে করতে বুঝেছিলাম যে আমার ছেলে মেয়ের ক্যাপাসিটি কিরকম আছে বা কিছু। কারণ তারা অন্যের কথা ইনফ্লুয়েন্স হয় কিনা, তারা নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে জীবনে চলে কিনা। আর সেটা এই টাইমে, বর্তমান টাইমে যখন আমি বুঝতে পারি যে এমন অনেক কিছু আছে যেগুলো মা বাবার বলার দরকারও পড়ে না, বা মা বাবার সঙ্গে প্যারেন্টসের সঙ্গে শেয়ার করার কোনো প্রয়োজনও পড়ে না। কিন্তু তাদের নিজস্ব বুদ্ধি আছে, সেই বুদ্ধিমত্তা দিয়ে তারা চলতে পারবে।
কিন্তু আর রয়ে যায় যে সারাদিন বাদে এসে যে এই যে একটা আলোচনা, এটা সবার, এটা একটা অক্সিজেন, এটা হওয়া দরকার আছে। এটা ফ্যামিলিতে হলে এটা যে প্রচন্ড রকম যাদের ফ্যামিলিতে আছে তারাই একমাত্র বুঝতে পারবে যে কি একটা ভালো জিনিস যেটা হওয়া খুব দরকার, সব ফ্যামিলিতেই হওয়া দরকার। একটা টাইম সব ফ্যামিলি বসে যে একটা আলোচনা করা বা একটা একটা ওটা মানে এটা একেবারেই আলাদা। এটা সারাদিনে অন্তত কিছু টাইম এটা বার করা যায়, করা উচিত। আমি এটাকে এইভাবেই কনক্লুড করব যে আমার কাছে তো এটা খুব নর্মাল, কারণ আমি এইভাবেই বড় হয়েছি, অনেক কিছু শিখেছি সবথেকে বড় কথা। আমি এটাকে যদি কনক্লুড করি, এটাকে এইভাবে কনক্লুড করা যায়, অ্যান্ড কারেক্ট মি ইফ আই এম রং, যে ছোটবেলায় যখন এই প্র্যাকটিসটার জন্য আমি তোমাদের কাছে কথা বলতাম বা দিনের কি হলো সামারাইজ করতাম, বলতাম, তো সেখান থেকে তোমরা আমাকে গাইড করতে, ওটা শিক্ষার পার্ট ছিল, যেই কারণে আই বিলিভ দ্যাট কি আই হ্যাভ টার্ন আউট টু বি এ গুড হিউম্যান বিং, অ্যান্ড শি উইল এগ্রি অন দ্যাট পার্ট। অ্যান্ড এটা বাদ দিয়েও এখন ঠিক যেরকম আমরা কথা বলি, আমাদের কি হলো, কাজের জায়গায় কি হলো না হলো, কিরকম দিনটা কাটলো, অ্যান্ড বা আমাদের কোনো ফ্রেন্ডসদের সঙ্গে আমরা যখন ঘুরতে গেছিলাম, কি হয়েছিল না হয়েছিল, হোয়াটএভার, এইগুলো কথাগুলো যখন তোমরা শুনতে পাও, তখন তোমরা কিছুটা প্রোগ্রেসিভ হও এখনকার দিনের মতন করে। তোমরা বুঝতে পারো যে এখনকার দিনের ছেলেমেয়েরা কি ভাবছে না ভাবছে, হাউ উই ফাংশন, রাইট? সো ইজ ইট কারেক্ট? সো ইভেনচুয়ালি ইটস আ ভেরি প্রোগ্রেসিভ থিং। যে আইডিয়াটা অনেক প্যারেন্টসের হয় না, এই ব্যাপারটা যদি হয় না অনেক আইডিয়াস হবে যে অ্যাকচুয়াল সময়ের সাথে সাথে প্যারেন্টসদেরও কিভাবে থাকতে হবে বা কিভাবে থাকা দরকার আছে। কারণ কি এর জন্য অনেক অসুবিধাও হয়ে যায়, অনেকে মন খুলে কথা বলতে পারে না দেখে খুব খুব ভালো একটা খুব যে কোনো একটা প্রবলেমই হোক যাই হোক, যেটা খুব ইজি প্রসেসে খুব ইজি ওয়েতে খুব সুন্দরভাবে সলভ হয়ে যায়, সেখানে শুধু এই কমিউনিকেশনের জন্যই সেই প্রবলেমই রয়ে যায়। যার ফলে এটা একদম একদম হওয়া দরকার, ছেলে মেয়ে বড় হলে। আর অবশ্যই তোদের থেকে তো অনেক কিছু জানার আছে, পেরেন্টসদেরও জানার আছে। পেরেন্টস হয়ে গেছে মানে এই নয় যে ছেলে মেয়ের থেকে আমরা কিছু জানবো না, অবশ্যই নয়, ছেলে মেয়ের থেকেও আমাদের জানার আছে, আমরা সন্তানদের থেকেও জানতে পারি। আর প্রোগ্রেসিভ আমরা তো অবশ্যই হয়েছি। এক্স্যাক্টলি এই টপিকটাতে আমি নেক্সট কথা বলতে যাচ্ছিলাম, যে আমার কোথাও না কোথাও মনে হয় যে আই ক্যান স্পিক ওয়েল, বা ইন্টালেকচুয়ালিটি বলো, এইসব জিনিসপত্রগুলোতে সামহাও আমি ডেভেলপ করেছি আমার বয়সের 4 ছেলের থেকে বেশি, অ্যান্ড সেম গোজ টু দিদিভাই অলসো। দ্যাট ইজ জাস্ট বিকজ যে ছোটবেলা থেকে তোমরা আমাদেরকে ওই ছেলে মেয়ে ছোট বলে দাবিয়ে দাওনি, আমাদের কথাবার্তা শুনেছো, বা আমাদের কি ধারণা বা কি ওপিনিয়ন সেটাকে শুনেছো, সেটাকে প্রায়োরিটি দিয়েছো, সেই কারণে আমাদের ব্রেনটাও ওইভাবেই খুলেছে। আমি দেখি যে আমার অনেকেই আছে যারা আমাদের ফিল্ডে, যেরকম অ্যাডভার্টাইজমেন্ট বলো বা আমাদের ফিল্ডে কর্পোরেটে বলো, তো সেখানে কি হয়, স্পিকিং পাওয়ারটা খুব ইম্পর্টেন্ট হয়ে ওঠে। কিন্তু অনেক ছেলে খুব দেবে থাকে, মানে তারা সাপ্রেসড। আই বিলিভ দ্যাট কি দ্যাটস অনলি বিকজ যে ছোটবেলা থেকে তাদের মানে বাবা মারা, এই তুমি কথা বলছো কেন, ছোট, তুমি বসো, চুপ করে বসো, এটা একটা পার্ট। যারা ওটাকে কাটিয়ে এখন খুব ভালো করছে, ইভেন হ্যাভিং দ্যাট কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ড, দ্যাটস বেস্ট থিং। বাট আই বিলিভ লাইক আপকামিং নেক্সট জেনারেশনদের জন্য, যারা নতুন মম অ্যান্ড ড্যাড হয়েছে, তাদের তো এটা ফলো করাই উচিত। দেখ জীবনে যেই এতগুলো বছর যখন কাটিয়ে ফেলেছি, তোরা যখন এত বড় হয়ে গেছিস, আহ একটা পেরেন্টসের সঙ্গে ছেলেমেয়ের আমাদের একটা বন্ধুসুলভ আলোচনা হচ্ছে, সবকিছু তোদেরকে আমরা বলতে দিয়েছি, শুনেছি। হ্যাঁ, যখন বাচ্চা ছোট থাকে এমন অনেক কথা থাকে যেগুলো বাচ্চাদের সামনে পেরেন্টসদের বলাই উচিত না, যেখানে বলবে তুমি চুপ করে বসো, তুমি কথা বলবে না। সেই রকম পজিশনেই আসতে দেওয়ার নয় যে সে বলবে এই তুমি কেন বলছো, তুমি চুপ করে থাকো না, যেটা তোমাদের শোনার না শোনার দরকারই নেই। যার ফলে সেই ব্যাপারটাই তৈরি হয় না যে ওই একটা যে বাদো যে আমরা কিছু বলবো বাবা মা আমাদের আটকে দেবে। অবশ্যই তোমাদের সাজেশন নেওয়া হতো, যখন তোমাদের দরকার ছিল অবশ্যই সাজেশন নেওয়া হতো। যার ফলে কি ব্যাপারটা হয় যে ওই যে ভয় একটা ব্যাপার যে আমি এটা বলবো, আমার বাবা মা আমাকে শুনলে বকবে বা কিছু, সেরকম বকার মতো পরিস্থিতি কোনো না আসেইনি। সেই পরিস্থিতিতে মানে তৈরি হয়নি। যখনই তোরা আমাদেরকে কোনো কিছু বলেছিস, আমাদের সেই কারণেই তোদের কথাগুলোও আমি খুব ভালোভাবে নিয়েছি, ছেলে মেয়েদের কথাও ভালোভাবেই নিয়েছি যে হ্যাঁ ওদের এই কথাটা ঠিক, এরাও তো ভুল নয়। তো পেরেন্টসদেরও মানে বাচ্চাদের কথা শুনতে হবে, আর বাচ্চাদেরও চিলড্রেন্সদেরও প্যারেন্টসের কথা শুনতে হবে, তবেই কি একটা ভালো বন্ডিংও তৈরি হয় না। আচ্ছা, হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট সিক্রেসি? অ্যান্ড দিস ইজ টু ইউ অলসো, যে আমাদের ছেলে মেয়ে
হিসেবে আমাদের বাবা-মার সামনে কতটা সিক্রেটিভ থাকা উচিত বা কতটা সিক্রেসি মেইনটেইন করা যায়? আর ফর ইউ যে আমরা প্রাইভেসি মানে আমাদের যে প্রাইভেসি, ছেলেমেয়েদের যে প্রাইভেসি, ওই প্রাইভেসিটাতে বাবা-মাদের কতটা অধিকার আছে? I would say secrecy যেই জিনিসটা, secrecy and privacy both are different thing, huh? So secrecy is a one-to-one thing. It's like keeping secrets, and secrets are subject to market risk. So secrets should be like, এই তুই এই কথাটা কিন্তু কাউকে বলিস না, বা এটা I want to say you like this, ভেতরে গিয়ে একটা হচ্ছে তো বলতেই হবে. So that's secret. That can be maintained. Okay. উইথ প্যারেন্টস অলসো কিছু জিনিস আমার মাকে বলার আছে তো সেটা মা অব্দিই থাকবে, বা কিছু জিনিস আমার তোকে বলার আছে সেটা তোর অব্দিই থাকবে, দ্যাট ইজ সিক্রেট অ্যান্ড দ্যাট শুড বি মেনটেন্ড। বাট হ্যাঁ, সিক্রেটটা এমন নয় যে ভেতরে ভেতরে নিজেকেই বলে রাখলাম শুধু, সেইটাও সিক্রেট হওয়া উচিত না, বিকজ তাহলে একটা বিশাল বড় প্রবলেম হয়ে যাবে। মনে হবে যে না, ভেতরে কিছু একটা চলছে বাট দ্যাট পার্সন ইজ নট বিং এবল টু কনভে দ্যাট টু অ্যানাদার পার্সন। তো সিক্রেটস শুড বি কনভেড টু এনি অফ দ্য পার্সন যাকে তোমার মনে হয় যে না সে আমার সিক্রেটটা রাখবে, আর সেটা হলো সিক্রেসি অ্যান্ড সিক্রেট। বাট প্রাইভেসি ইজ আ ভেরি ডিফারেন্ট টার্ম। প্রাইভেসি আমার মনে হয় আমাদের যে বংশ, আমাদের ফ্যামিলিতে আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, কিন্তু এখন আমরা সবাই যার যা নিজের মতনই রয়েছি। সিক্রেট প্রত্যেকটা ফ্যামিলির মধ্যেই এমন কোনো হওয়া উচিত না যে সিক্রেটটা বা পরবর্তীকালে কাউকে কষ্ট দেবে। কোনো সিক্রেট এমন কিছু আছে যার জন্য অন্য কেউ কষ্ট পাবে, এরকম সিক্রেট কারোর থাকা উচিত না। আর রয়ে যায় প্রাইভেসি কিন্তু সবার থাকা দরকার আছে। যেমন প্যারেন্টসের প্রাইভেসি, চিলড্রেন্সের প্রাইভেসি তো আলাদা জিনিস। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেরই একটা প্রাইভেসি আছে, কোনো রকম খারাপ সিক্রেট ইজ লাইক ওয়ান টু ওয়ান থিং। প্রাইভেসি আলাদা। আচ্ছা, হোয়াট অ্যাবাউট ক্যারিয়ার চয়েসেস? আমার মনে হয় যে আমি এই ফ্রিডমটা ভরপুর পেয়েছি তোমাদের কাছ থেকে। তোমরা আমাকে অলওয়েজ ওই ফ্রিডমটা দিয়ে এসছো যেখানে আমি নিজের ক্যারিয়ারের উপর প্রত্যেকটা সিদ্ধান্ত নিজেই নিয়েছি। অ্যান্ড দিদিভাইয়ের ক্ষেত্রে ও নিজেই বলবে। আর আমি কোয়েশ্চেনটা তোমাকে এটা করছি যে ক্যারিয়ারের উপর অনেক সময় অনেক মা-বাবাদের থাকে যে তাদের ছেলে-মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে বা স্পেসিফিক কোনো ক্যারিয়ারকে চেজ করবে। সো তুমি ওইটাতে বলো যে তোমার ওটাতে কি মনে হয়? ছোটবেলায় যখন তোকে স্কুলে পাঠিয়েছি, দিদিভাইকে স্কুলে পাঠিয়েছি, তো আমার দুটো ছেলে মেয়ে দুজনেরই আলাদা ছিল। মানে তাদের পড়াশোনা করার ধরন বা তারা কতটা ক্যাপাসিটি, আ কিভাবে পড়াশোনা করবে বা কিছু। আমার শুধু এটা মনে হয়েছে যে আ ফার্স্ট, সেকেন্ড, থার্ড একটা স্কুল বা একটা ক্লাসে একজন হয়। সবাই ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে পারে না। আমি ছোটবেলা থেকে এটাই বুঝেছিলাম যে মা-বাবার কাউকে না ওইভাবে থপিয়ে দেওয়া উচিত নয়। কি তুমি ইঞ্জিনিয়ার হবে, কি তুমি ডাক্তার হবে, তুমি কি হবে? ছোটবেলায় কাউকে বোঝা যায় না সেই বড় হয়ে কি হবে। তুই যখন ছোট ছিলি তখন আমি একদমই জানতাম না যে তুই বড় হয়ে কি করবি। আমি শুধু এটাই বলেছিলাম তোমাদের যেটা ভালো লাগে, যেটা তুমি করতে ভালোবাসো বা যেভাবে তুমি চলতে ভালোবাসো, তুমি সেটাই করো। কোনো লেখাপড়াই বল আর কোনো ক্যারিয়ারই বল, তুই কোনো ক্যারিয়ারেই যদি যাস সেটা যদি তোর ভালো লাগার ক্যারিয়ার না হয়, তুই সেটাকে নিয়ে বেশি দূর আগাতে পারবি না। ক্যারিয়ার তার নিজস্ব চয়েস হওয়া উচিত, যেখানে তার ভালো লাগা কাজ করবে অবশ্যই। সেই কারণে ছোট থেকেই ওরকমভাবে চাপাইনি কিছু। ভেবেছি যে ঠিক আছে, মেয়েকেও তাই। তো মানে বড় হয়েছে যখন আমি বলেছি, "তুমি কি করবে না করবে, সেইভাবে তোরা যেভাবে করেছিস আমরা তোদের সঙ্গে সাথে থেকেছি।" যে হ্যাঁ, তোদের ডিসিশনটাই আমাদের ডিসি কখনো নেগেটিভ কম্প্যারিজন এর শিকার হয়েছো? মানে নট এক্সাক্টলি ওরকম, মানে বলিনি। নেগেটিভ কম্প্যারিজন অ্যাজ ইন তোমাকে ওর থেকে বেটার হতে হবে। না, না। তোদের মনে হয় কখনো? তোরা তো ছোট থেকে বড় হয়েছিস। তোদের দুজনকেই কখনো আমি এরকম কখনো কোনোদিনও বলেছি যে তোকে এর মতন হতে হবে? বা কখনো নিজের মনে মনে হয়েছে যে কাশ এরকম হতো বা একটু বেটার হতো? না, না, না। আমি মানুষটাই এরকম নয় যে আমি কারো সঙ্গে কম্প্যারিজন করব। আমার ছেলে, আমার ছেলে। আমার মেয়ে, আমার মেয়ে। তারা তাদের মতন। আমার ভালো লাগার তারা সন্তান, মানে তারা, আমি তুই যে বলছিস না যে আমার বন্ধুরা বলে তুই ভালো প্যারেন্টস পেয়েছিস। প্যারেন্টস শুধু ভালো পেলেই সন্তান যে ভালো হবে তা নেই। সন্তান, মা-বাবা ভগবানের আশীর্বাদ যে ভালো মা-বাবা পাওয়া, তেমনই ভগবানেরই আশীর্বাদ ভালো আ সন্তান পাওয়া। তারা যখন মা-বাবার সব কথা মানে obediently শোনে, তখন সে না একটা ভালো জায়গা আসে। এমনি তো ভালো জায়গা আসবে না। মা-বাবা চাইবে সন্তান ভালো হোক, তারা অনেক কিছু করুক। সেই সন্তান যদি সেইভাবেই চলে, তখনই সবকিছু ভালো হয়।
তো এই কোয়েশ্চেনটা হলো বাকি প্যারেন্টসদের জন্য, যাতে তারা তোমার কাছ থেকে শিখতে পারে বা জানতে পারে যে তুমি কোনটাকে বেশি প্রায়োরিটি দেবে, ভালো শিক্ষাগত যোগ্যতা পাওয়া নাকি ভালো শিক্ষা পাওয়া? ভালো শিক্ষা পেলে তবেই ভালো শিক্ষাগত যোগ্যতা এমনিই চলে আসবে। ভালো শিক্ষাটা অবশ্যই আগে পেতে হবে, তারপরে শিক্ষাগত যোগ্যতা এমনিই চলে আসবে। কারণ যার ভালো শিক্ষা যখন পাবে তখন সে নিজেই বুঝতে পারবে তার জীবনে সে কি করা দরকার আর বোধ কি করা বিচারটা হবে বেসিক্যালি, কোনটা ঠিক কোনটা ভুল নিজের জন্য। নিজের জন্য। কুল। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং টপিকে ঢুকছি। আমি আরেকটা টপিকে বলে নিই যেটা আমার ভালো লাগে। আমি অনেক বাড়িতে দেখেছি ছোটবেলায় ভাই বোন প্রচন্ড মারামারি করে, ঝগড়া করে। ভাইকে কিছু দিলে বোন ঝগড়া করে, বোনকে অনেক বাড়িতে আছে। এটা ন্যাচারাল, এটাকে আমি খারাপ বলছি না। এটা একটা ন্যাচারাল। কিন্তু আমি তোদেরকেও দেখেছি, তোদের মধ্যে যে বন্ডিংটা আছে ফ্রেন্ডলি বন্ডিং, এটাও কিন্তু খুব ভালো। ভাই বোনের একটা ফ্রেন্ডলি বন্ডিং থাকাও খুব জরুরি আছে। যেখানে তুমি তোমার মতো লাইফে থাকো আর আমি আমার মতো লাইফে থাকি, আমরা কেউ কারো ব্যাপারে মাথা ঘামাবো না। দিস ইজ রং। এইটা আমার মনে হয় যে এইটা সম্পূর্ণ মা-বাবার ক্রেডিট নয়। কারণ একটা মা-বাবা চায় যতই শিখিয়ে নিক, বা পৃথিবীতে কোনো মা-বাবাই চাইবে না যে তার একটা ছেলে-মেয়ে বা ২ টো ছেলে বা ২ টো মেয়ে একে অপরের সাথে ঝগড়া মারামারি করে বড় হোক, রাইট? এইটাতে তো আমি সম্পূর্ণ দিদিভাইকেই ক্রেডিট দেবো, যে ও আমাকে ছোটবেলা থেকে এত আগলে রেখেছে। আমার স্টিল মনে আছে যে ছোটবেলাতে যখন ও স্কুলের প্রিফেক্ট ছিল। হ্যাঁ, অফকোর্স আমি স্কুলে আমার একাডেমিক্স যত না স্ট্রং ছিল তার থেকে অনেক বেশি দিদিভাইয়ের একাডেমিক্স স্ট্রং ছিল। অ্যান্ড সেই কারণে সেম স্কুলে পড়ে বড় হয়েছি। তো সেই কারণে টিচার্সরাও অলওয়েজ কম্প্যারিজন করতো যে, "তুমি সৌমির ভাই? তুমি সৌমির ভাই? লাইক তুমি এত বদমাইশ কেন? ও এত শান্ত ছিল।" তো সেই অ্যাসপেক্ট থেকে যতদিন আমি যাব ওকে বেশি দিন পাইনি স্কুলে। ও ১ বছরের মধ্যেই ও স্কুল থেকে অলরেডি বেরিয়ে গেছিল। আমার জবের ডেতে আমি শিফট হয়েছিলাম। কিন্তু সেই ১ বছরের মধ্যেই ও আমাকে স্কুলেতেও অনেক গার্ড করেছে। ও প্রিফেক্ট ছিল। তো সেই কারণে এমনি ওর ক্ষমতাটা একটু বেশি ছিল বাকিদের থেকে। রুতবা, রুতবা। সো সেই দিক দিয়ে দেখতে গেলেও আমাকে অলওয়েজ গার্ড করে এসছে। অ্যান্ড অফকোর্স মানে সেই ফ্রেন্ডলি রিলেশনশিপটা আছে বলেই আজকে উই শেয়ার আ মিউচুয়াল ফ্রেন্ড সার্কেল অলসো। আমরা একই ফ্রেন্ড সার্কেলেই আমাদের আম মেলামেশা, আমরা একসাথে ঘুরতে যাই। We are more of friends rather than siblings. আমরা ওই বন্ডটা, ওই ফিলিংসটা শেয়ার করি। ইনফ্যাক্ট আমার এখনো কিছু কিছু জিনিসে যদি কিছু গাইডেন্সের প্রবলেম হয়, ডিমোটিভেটেড হয়ে যাই, আই উড সে কি সৌরভ ইজ মাচ মোর a very positive minded person. So সেই পজিটিভিটিটা, সেই মোটিভেশনটা, লার্নিংটা I get from my brother. So তোর জন্যই বেসিক্যালি ওই জিনিসগুলো আসে। অ্যান্ড দ্যাট আই লার্ন আ লট ফ্রম ইউ। ইয়েস, অফকোর্স আমিও তোকে কিছু লার্নিং দিয়েছি, কিন্তু তুইও আমাকে ইকুয়ালি অনেকটাই লার্নিং দিয়েছিস। সো আমরা মিউচুয়ালি মানে কি বলবো, ভাই বোনের থেকেও এখন বেশি হয়ে গেছি যে আমরা মোর অফ ফ্রেন্ডস। অ্যান্ড দিদি নাম্বার 1 এও আমরা কিন্তু এইভাবেই রং ধরেছিলাম। রাইট। দিদি নাম্বার 1। সো দিদি নাম্বার 1 থেকেই একটা জিনিস মনে পড়ে গেল যে তোমার আমাদের দুজনকে স্টেজে দেখতে কিরকম লাগছিল, তাও দিদি নাম্বার 1 এর প্ল্যাটফর্মে? অসম্ভব ভালো। মানে এত ভালো লাগছিল যে বলার না। আর তার সঙ্গে সেই যে গানটা ছিল সেরা। ওই গানটা পুরোনো গান হলেও ফুলো কা তারকা তো অসম্ভব সুন্দর লাগছিল। তোরা ভালো খেলেছিস। খুব ভালো খেলেছিস। আমরা দুজনেই ভাই বোন ভেরি মাচ কম্পিটিটিভ। আমরা কোনো কম্পিটিশন এগুলোতে পার্ট নিতেও ভালোবাসি। অ্যান্ড সো দিদি নাম্বার 1 এর যখন অপরচুনিটি আসলো, তো উই লাইক গ্র্যাবড ইট। অ্যান্ড উই আর সো এক্সাইটেড বিকজ আমরা কখনোই এরকম নয় যে না বাবা না পার্ট নেবো না, বা কোনো কম্পিটিশন হচ্ছে, কোনো খেলা হচ্ছে, আমরা ভেরি কম্পিটিটিভ। উই আর লাইক কি নো, উই ক্যান গো অ্যান্ড উই ক্যান উইন ইট। এইরকম উইনিং স্পিরিটটা আমাদের দুজনের মধ্যে ইকুয়ালি কাজ করে। অ্যান্ড সেটারে বাপিকেই ক্রেডিট দিতে হবে। no, no, to mom also. মা মাও বাপি আছে, দুজনেই। বাট স্টিল যেহেতু বাপি এখন হ্যাঁ, প্রেজেন্ট নেই, বাপির তাহলে বাপিকে বাপির বেশি করে ক্রেডিট দিতে স্পোর্টস হবে। এন্ড এই জিনিসগুলোতে জিতে আসতে হবে, এই একদম। জিনিসগুলো খুব রয়েছে। এবার একটা ইন্টারেস্টিং টপিক। এই ইন্টারেস্টিং টপিকটা কন্ট্রোভার্সিয়াল হতে পারে। অনেক মেয়েরা আমাকে জাজ করতে পারে এটার জন্য। বাট আমার কিছুটা মনে হয় আ সেই কারণে আমি তোকে সামনে রেখেই এই টপিকটাতে আলোচনা করতে চাইছি। সেটা হলো যে, যেটা আমার এখন মনে হয়, আমার তো বীভৎস বড় ফ্রেন্ড সার্কেল। অনেকগুলো গ্রুপ আছে আমার বন্ধুদের। তো সেই কারণে আমি অনেক ধরনের চরিত্রকে দেখি। অ্যান্ড দেখার পর যেটা আমার মনে হয় যে অ্যাজ আ ম্যান টক্সিসিটি বা মিসোজিনিস্ট যে ব্যাপারগুলো, সেটা আমার অনেকটাই কম।
I know how to treat a woman, I know how to behave with women. That has a lot of that has to do a lot of with you people, because আমি যেহেতু আমার ছোটবেলা থেকে এখনো অবধি একটা ভালো টাইম তোদের সাথে কাটিয়েছি বা তোদেরকে দেখেছি, তো সেই কারণে আমার সেটা নিজের থেকে ডেভেলপ করেছে। তো আমার কোথাও না কোথাও মনে হয় যে একটা ছেলে তার মা, দিদি, বোন এদের পার্সপেক্টিভটা বোঝা খুব জরুরি। অ্যান্ড দ্যাটস হাউ ইউ ক্যান কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি অ্যাজ ওয়েল। বাট ইকুয়ালি আমি মেয়েদের ক্ষেত্রে, সিন্স আই হ্যাভ ডেটেড অলসো, নট আ লট বাট একটু আধটু, তো সেইখানে আমি ওভারঅল আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি যে আমার মনে হয় যে একটা মেয়ের তার বাবার থেকে অনেকটা ইন্সপিরেশন নেওয়া উচিত রাদার, বিকজ তাহলে সে ছেলেদের হার্ডশিপটা বুঝতে পারবে। এই পার্সপেক্টিভটা আমি জানি না কতটা আমি বেটার ফ্রেম করতে পারছি, বাট হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট জাস্ট বিকজ আই সি ইউ পিপল as the female of my family, so I tend to seek or understand females in that way. So I would expect any female would, you know, understand masculinity also in that way, যাতে তারাও ছেলেদের কোথায় প্রবলেম বা কোথায় কি ছেলেরা আটকাতে পারে সেটাকে সফট কামলি নেওয়া, রাদার দ্যান হ্যাভিং ভেরি হাই এক্সপেকটেশনস বা কিছু। যেরকম এখনো অবধি যদি একটা ছেলে মেয়ের বিয়ে হয়, তো এখন অবধি জিজ্ঞাসা এটাই করা হয় ছেলেটাকে যে তুমি কত আর্ন করো, তোমার কি চাকরি করো, কি কাজ করো, হোয়াট এভার। এটা একটা প্রাইম কোয়েশ্চেন হয়ে যায়। আর মেয়েদের ক্ষেত্রে হয়ে যায় যে তারা নারিশমেন্ট প্রোভাইড করতে পারবে কিনা, লাইক রান্নাবান্না করতে পারো কিনা, টেক কেয়ার করতে পারবে কিনা, একটা সংসার সামলাতে পারবে কিনা। সো এই অ্যাসপেক্টে লাইক তোমরা দুজনে ইন্ডিভিজুয়ালি তোমাদের থটগুলো বলো। আমার মতে একটা বংশতে একটা ভাই, বোন, বাবা, মা, দাদু, দিদা, যত রিলেশনশিপস গুলো আছে সেই সবটাই কিছু না কিছু শেখায় আমাদেরকে এবং থাকাটা খুব নেসেসারি আছে। সো ইটস নট দ্যাট অনলি বাবাকে দেখে ইন্সপিরেশন নিলাম বা তার হার্ডশিপটা বুঝলাম। ইট ইজ ফ্রম ব্রাদার অলসো, ইট ক্যান বি ফ্রম ইয়োর আঙ্কেল অলসো, ইট ক্যান বি ফ্রম এনি মেল মেম্বার অফ দ্য ফ্যামিলি। তো যার থেকে আমি তার হার্ডশিপস গুলো বুঝবো এবং বুঝবো যে সে কিরম ভাবে এই ঘর সংসারটা চালাচ্ছে, কিভাবে সবাইকে মেনটেন করছে। অ্যান্ড আমি সেই জিনিসগুলোই যখন অন্য একটা ফ্যামিলি বা অন্য কোনো ছেলেকে ডেট করব, সেই জিনিসগুলো আমার তার সাইডটাও বোঝাটা খুব নেসেসারি আছে যে সে কোন ফেজ থেকে যাচ্ছে, তার হার্ডশিপস, তার স্ট্রাগলস বা সে কতটা তোমাকে প্রোভাইড করতে পারবে। অ্যান্ড দ্য লাভ দ্যাট is the only thing that matters according to me. Love and respect equal ভাবে কাজ করে। সো সেটা যতটা তুমি এক্সপেক্ট করছো that you get the love, you get the respect, equally you should be giving the love, the respect to the other person equal। মানে লাভ এন্ড রেসপেক্ট ইজ নট এমন কি মেয়ে আছে তো কম পাবে বা ছেলে আছে তো ওর কি, ওর তো কোনো ফিলিংসই নেই, ওর তো কোনো ইমোশনসই নেই, এরকম নয়। বোথ ওয়ে সেটা কাজ করে এবং বোথ ওয়ে সেটাকে মেনটেন করতে লাগে। একদম ঠিক। এটা তো একদম ঠিক কথা বলেছিস। আর রিলেশনে রেসপেক্ট আর ভালোবাসা ইকুয়াল দরকার, উভয় পক্ষের দরকার। হার্ডশিপ তো সারা জীবন ছেলেদের সত্যিকারেরই থাকে। ভগবান যখন ইন্ডিভিজুয়ালি পুরুষ আর মেল আর ফিমেল দুটো আলাদা করেছে, তো মেল আর ফিমেলের হার্ডশিপ টোটালটাই আলাদা। মেলের যে রেসপন্সিবিলিটি থাকে, ফিমেলের সেই রেসপন্সিবিলিটি থাকে না। একটা মেল বিনা একটা ফিমেল যেমন আধুরা থাকে, একজন ফিমেল বিনা একজন মেলও আধুরা থাকে। মুখে আজকালকার দিনে যে লোকে যতই বলুক যে না আমরা একা সিঙ্গেলই ঠিক আছে, নো, সিঙ্গেল একটা সংসার ফ্যামিলি মেনটেন করতে গেলে ইন্ডিভিজুয়াল খুব খুব টাফ। তো আর দুজনেই যখন থাকে তখন দুজনকেই দুজনের বুঝতে হবে, দুজনের ভালো লাগা, দুজনের সবকিছু সেটা দুজনকেই বুঝতে হবে। আর ছেলেদের হার্ডশিপটা যেটা বাইরে ভেতরে, আর মেয়েদের হার্ডশিপটা ভেতরে বেশি বাইরে কম। তো সেইভাবে দুজন দুজনকে যদি বুঝতে পারে তাহলে খুব ইজি হয়ে যায়। তোর মনে আছে অনেক আগে আমি তোকে বলতাম বাবু তুই কিন্তু কোনোদিন রান্না করবি না, মনে আছে? অনেক আগে বলতাম সেই পার্সপেক্টিভ কিন্তু আমার এখন একটু হলেও বদলেছে। সেটা আমার এখন একটু হলেও বদলেছে। কারণ আমি যেই টাইমে সংসার করেছি সেই টাইমে মানে এটা একেবারেই বিরোধী আনএক্সপেক্টেড ছিল যে বাড়ির ছেলে সে রান্নাঘরে ঢুকবে বা কিছু খাবার বানাবে। কিন্তু এই মুহূর্তে থেকে আমার মনে হয় যে মানুষের চিন্তাভাবনা পাল্টানো দরকার। সবাইকে পরিপূর্ণ হওয়া দরকার আছে। কি মেয়ে কি ছেলে প্রত্যেকেরই পরিপূর্ণ হওয়া দরকার আছে। একটা ছেলেরও কিন্তু খাবার বানানো জানলে সেটা যে খুব দোষের হবে তা নয়।
শুধু এইটুকুনি দেখার আছে যে কোনো লাইফে যদি তার জীবনসাথী আসে সে তাকে টেকেন ফর গ্রান্টেড না নিয়ে নেয়। সেটা অবশ্যই যেন ভালোবাসার আর আবদারের হয়। হাসব্যান্ড কখনো করে দিল, কখনো খাওয়ালো। এটা ঠিক আছে। আর আমার ভালো লাগে তুই খুব ভালো, ভালো খাবার বানাস বা বানাতে পারিস ওটার জন্যও আমি খুব খুশি। তো সেদিন তুই আমাকে কোয়েশ্চেন করেছিলি। সেদিন আমি ঠিক মতন আনসারটা আমি দেওয়া আর হয়ে ওঠেনি। ভাবলাম আজকে তোর আনসারটা আমি দিয়ে দিই। তাহলে রান্নাটা ছেলে মেয়ে দুজনেরই করা উচিত। আর এইটা থেকেই নেক্সট কোয়েশ্চেন সেটা হলো যে হাউ ডু ইউ সি ফ্রিডম ইন টার্মস অফ প্যারেন্টস? মানে দিদিভাই কতটা ফ্রিডম পেয়েছে, আমি কতটা ফ্রিডম পেয়েছি, অ্যান্ড এইটার উপর তোমার যদি আগে কোনো রকম মেন্টালিটি থাকতো, এখন যদি সেটা কোথাও বদলে গিয়ে থাকে, তো সেটার উপরেও লাইট দাও, কথা বলো, এটা নিয়ে খুলে কথা বলো। না ফ্রিডম আমি আমার মেয়েকে সত্যিকারের দিইনি। মিথ্যা কথা বলে তো লাভ নেই। আমি আমার মেয়েকে কোনো ফ্রিডম দিইনি। তোকে আমি ভোরে ফ্রিডম দিয়েছি। তোকে আমি ভোরে ফ্রিডম দিয়েছি। আর সেটা মেয়ে আর ছেলে বলে না। কোনো একটা জায়গায় কি হতো না দিদিভাই আমার একটা আ তুই পড়াশোনায় মেডিকেল ছিলিস। দিদিভাই খুব ভালো ছিল। তো আমার এক্সপেকটেশন এর একটা বিরাট আমার মেয়ের উপরে ছিল। যার ফলে জীবনে যা অনেক কিছু যেটা হয়তো আমি ভাবিনি বা আমি করিনি, আমার মনে হতো আমার মেয়ে সেটা পারবে। আর আমার সেই ভয় থেকেই হয়তো সেটা একটা ভয়ই ছিল যে না আমার মেয়ে একা কোথাও যাবে, কেউ যদি কিছু বলে, এম এই সমস্ত নানান কিছু ভেবে আমি আমার মেয়েকে একেবারেই ফ্রিডম দিতে পারিনি। আমার তো এখনো আর আ সত্যি কথা বলতে কি যে অনেক সন্তান আছেই যারা বড় হয়ে গেলে মানে না যে, "না আমি শুনবো কেন? অত কথা বলব না, অত কিছু করব না।" কিন্তু দিদিভাইকে সেটা আমি পাইনি। দিদিভাইকে ছোটবেলা থেকে যখনই দেখেছি খুব ওবিডিয়েন্ট। ও কলেজে পর্যন্ত গিয়ে বলতো, "আমি পৌঁছে গেছি মা, এখন আমি বেরোচ্ছি মা।" হুম, তো এটা তো ঠিক কথা তোকে আমি ভরপুর ফ্রিডম দিয়েছি। যেটা ছেলেদেরকেও অনেকে দেয় না। আজকে যখন তোর অ্যা ডেটোনা হয়েছে তোর সুপার বাইক হয়েছে। তো সেই সুপার বাইক নিয়েও কিন্তু অনেক প্যারেন্টস অনেক কিছু বাধা দেয়, অনেক কিছু করে। না তখন কিন্তু আমি তোকে সেই বাধা আমার কেন যেন মনে হয়েছিল যে আমার ছেলে একটা ভালো লাগার স্বপ্ন দেখছে। আর সেটা যদি আমি পরিপূর্ণ করে দিতে পারি তো ক্ষতি কি আছে? করুক। শুধু হ্যাঁ, সকালবেলা যখন তুই রাইডিং এ যেতিস, ভয় তো অবশ্যই লাগতো যতক্ষণ না ছেলে ফিরছে ততক্ষণ। তো তবুও আমি ভাবতাম যে ভগবানকে ডাকতাম আর ভগবানকেই বলতাম যে, "তোমার সন্তান তুমিই না, রক্ষা করবে।" মানে আমি এটাতে লাইট দেব যে আমি একদম অনেস্টলি বলছি যে আমি যখন তখন রাইডেও যেতাম, আ অফকোর্স সুপার বাইক ভীষণই জোরে ছুটতো। ফার্স্ট গিয়ারে ১৪০ উঠতো। আ সেটা হওয়ার পরও আমি এনজয় করতাম ভীষণ। কারণ তখন হয় না একটা নিউ পাওয়ার আসছে হাতে ওরকম। তো হাইওয়েজে গিয়ে বিরাট হাই স্পিড রাইডিং করতাম। কিন্তু সেটা একটা লিমিটে করতাম। এইটার পেছনেও কিন্তু লজিক একটাই ছিল যে আমার মাথাতে সেট থাকতো দ্যাট কি তোমরা ওয়েট করছো বাড়িতে। প্রচন্ডভাবে। অ্যান্ড সেটার থেকেই আস্তে আস্তে বোধহয় যখন রাস্তাঘাট খারাপ হতে লাগলো আমিও অটোমেটিক্যালি শখটাকে আরো ত্যাগ করতে স্টার্ট করলাম যে ওকে ডান অ্যান্ড ডাস্টেড। নট এনিমোর। এই ভাবনাটাও কিন্তু কোথা থেকে এলো জানিস? এই যে ছোটবেলা থেকে তোদেরকে দেখিয়েছি ঠিকটা ঠিক, ভুলটা ভুল। যখন তোরা বড় হয়ে গেলি তোদের ব্রেন কাজ করছে যে এটা ঠিক নয়, ওটা ঠিক। এই যে নিজের যে বুঝ ব্যবস্থা, এই কাউকে দেখলাম সে একেবারে প্রচন্ড হাওয়ার বেগে পাশ দিয়ে গাড়ি নিয়ে চলে গেল, চলো আমিও চলি। ওইভাবেই ছুটি। না নেভার ওইভাবে কাজ করেনি। তোদের ব্রেন ওইভাবে কাজ করেছে দেখেই হয়তো আমরা খুব ইজিলি সবকিছু তোদেরকে এফোর্ড করতে পেরেছি বা করেছি। জানি যে হ্যাঁ, আমার ছেলে-মেয়ে বুদ্ধি দিয়ে তারা এবার চালনা করতে পারবে। অতটা হয়তো আমাকে মাথা করে বলতে হবে না বা তাদেরকে সেইভাবে গাইড করতে হবে না। তারা তাদের বুদ্ধি দিয়ে গাইড করতে পারবে নিজেদের লাইফ। আচ্ছা, এবার আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন। এটাও কন্ট্রোভার্সিয়াল হতে পারে। বাট আমরা ভয় পাই না কাউকে। সো আমরা কথা বলব এটা নিয়েও। সেটা হলো যে একটা খুব পাতলা ডিফারেন্স আছে বা লাইন আছে একটা মা-বাবার তার ছেলেমেয়েদের প্রতি অহংকার এবং গর্বের মাঝখানে। যেটা আমার মনে হয় আমার কিছু রিলেটিভসদের মধ্যেও আমি দেখেছি এবং আমি কিছু ফ্রেন্ডসদের ফ্যামিলিতেও দেখেছি যে তাদের মা-বাবাদের একটা অন্ধ অহংকার আছে। যেটা ভেরি হার্মফুল টু দেয়ার কিডস। হোয়াট উড ইউ সে অ্যাবাউট ইট? একদম হার্মফুল। আমার জন্য সেটা হার্মফুল। আমি অন্ধ প্যারেন্টস তো কখনোই হইনি। অন্ধ প্যারেন্টস হতেও চাই না।
আমি গুরু দ্রোণাচার্য কখনোই হতে চাইনি। সন্তানকে সংস্কার দিতে হয় আগে। তারপর সেই সংস্কারই যদি সে অর্জন করতে পারে, তখন সে গর্বটা না মানুষকে বলতে হয় না। গর্বটা মানুষের নিজের ভেতর থেকে এমনিই হয়। কারণ যখন পারিপার্শ্বিক লোকজন তার সন্তানকে ভালো বলবে, তখন সেটা গর্বের হয়ে যায়। এই নয় যে আমার ছেলে অমুক, আমার মেয়ে সেই, ওটা গর্বের কথা না। ওটা অন্ধ ভালোবাসা। অহংকার। অন্ধ অহংকার। আমার অন্ধ অহংকার কোনোদিনই ছিল না। আগেও ছিল না, এখনো নেই। আমি সেজন্য তোদেরকে কখনো কারো সাথে কম্পেয়ারও করিনি। কোনোদিনও কারোর সঙ্গে কম্পেয়ার করিনি। আমি জানি যে শিক্ষা দিয়েছি সেটা যদি সঠিক শিক্ষা হয়, আর যদি ভগবানের আশীর্বাদ থাকে আজকে যখন অন্য লোকে কেউ বলে, দূরে কেউ বলে, তখন আমার ভালো লাগে। তখন আমার গর্ববোধ হয়। অ্যাকচুয়ালি তখন আমার গর্ববোধ হয় যে হ্যাঁ, তাহলে ভালো আমি ঠিকঠাক শিক্ষা হয়তো দিয়েছি। আর এটার জন্য আমি ভগবানের কাছে অনেক, অনেক প্রণাম, হাজার প্রণাম। আপনার কি ধারণা? আপনিও ৭ বছর হলেন, মা হয়ে গেছেন। আপনার একটু ফিউচারিস্টিক হবে ধারণাটা এখনকার মতন? So I'm just 6-7 years old বাচ্চার মা। এখনো অহংকার আর গর্বের কিছুই জানি না। বাট হ্যাঁ, ভালো লাগে। মানে কোনো কিছু ভালো করলে ভালো লাগে। ড্রয়িং কম্পিটিশন হচ্ছে বা ডান্স করছে, গান গাইছে, এগুলোতে ভালো লাগা কাজ করে। নাথিং রিলেটেড টু গর্ব আর অহংকার। বাট হোয়াট উড ইউ থিংক? মানে তোমার কি মনে হয় যে এইটার, যেহেতু আমি এখনো অব্দি বাবা হইনি, রাইট? সো আই ডোন্ট নো লাইক এটা বাবা-মাদের মধ্যে অ্যাক্টিভেট কি করে হয়? তোমার কি মনে হয় যে এটা কিভাবে অ্যাক্টিভেট হয়? আর বিশ্বাসের জায়গাটা আর অন্ধবিশ্বাসের জায়গাটা কিভাবে প্লে করে এটার মাঝখানে? বিশ্বাসের জায়গাটা ওরকম যেমন তোকে ছোটবেলা থেকে তোদেরকে দেখেছি। স্কুলে তোদেরকে সে কিছু বলেছে কেউ যে সৌরভ এটা করেছে? আমি আগে তার ত্যাগ গেছি, মানে তার গভীরে গেছি। সত্যিকারের আমার সন্তান সেটা করেছে কিনা? আমি তখনই ফাইট করব যখন আমি দেখব যে আমার বাচ্চা সেটা করেছে কিনা। আর সেটা যখন সে করেনি, তখন সেই ফাইটের জায়গাটা, সেটা হয় বিশ্বাস আর গর্ব। আর আমি যখন জানতে পারি যে আমার ছেলে-মেয়ের এটা করতে পারে বা করেছে, কিন্তু আমি আমার বাহ্যিক লোকেদের সেটা বলব কখনোই না, আমার ছেলে-মেয়ে এটা করতেই পারে না। এটা হয় অন্ধ অহংকার। এটা জাস্ট বাচ্চা নিয়ে বলবো না। আ এটা নিজেকে নিয়েও বলবো। অনেকেই আমাকে ভাবে আমি অহংকারী। আমি শুনেওছি মেনি টাইমস লাইক কি প্রচন্ড অহংকারী। হ্যাঁ? এত কিসের অহংকার? I have heard this actually a lot of time in my life. আমার ইংলিশ বলা নিয়ে অহংকার, whatever it is. I feel superior or something like that. Nothing like that. মানে আমি যেটা পারি, হয়তো আমি এটা জানি বা আমি এইভাবে কথা বলি, it's my way. আমি এটা জানি। ন্যাচারালি জানি, শিখেছি, শিক্ষা পেয়েছি, শিখছি। অ্যান্ড সবাইকেই বলব যে তোমরাও শেখো। তোমরাও জানো। there are lot of things জানার জন্য। এটাতে আমি না অহংকার কাউকে শো করি। হ্যাঁ, আমার অ্যাটিটিউডটাকে মানুষের অহংকার হিসেবে যদি নেয়, that's not my problem basically because আমি তো এরকমই। আমি অনেক প্যারেন্টস দেখেছি যারা সন্তান অনেক কিছু করে না, কিন্তু অনেক প্রচন্ড প্রশংসা, বড়, বড় কথা, অনেক বড়, বড় গল্প করে। রীতিমতন মানে অবাস্তব গল্প করে। আমি সেগুলো কখনোই করিনি। আমি জানি তোদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে। অনেক ট্যালেন্ট ভগবান দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমার মন থেকে কখনো ওইভাবে গর্ব আসেই না। আমি গর্ব করি না। আমি জানি যে সূর্যের যে কিরণ হয় না, সেটা এতটাই প্রখর হয়, সেটা একটা ছোট্ট একটা ছিদ্র থাকলে তার ভেতর দিয়েও চলে আসে। তো মানুষের যদি কোনো রকম গুণ থাকে, ক্রিয়েটিভিটি, সেটা আমার সন্তানেরই হোক বা অন্যের সন্তানেরই হোক বা যারই হোক, সেটা পৃথিবীর সবাই মানে যার সামনে আসবে সেটা প্রকাশ পাবে। সেটা এমনিই প্রকাশ পায়। তার জন্য অহংকার করা ঠিক আমার আমার ভালো লাগে না। আমি করি না। ছোট্ট একটা ব্রেক নিয়েছিলাম, বানিয়ে ফেললাম একটু লাটে। ৩ জন মিলে এবার লাটে খেতে, খেতে আবার শুরু করব পর্ব। তাহলে লাটেটা কেমন হয়েছে? খুব ভালো। খুব ভালো। পারি। এবার তোমাকে কিন্তু সম্বন্ধের ভিড় আসবে। রান্নার সম্বন্ধে বিয়ে আসলে এটা বলবো, মেয়েকে ভালোবেসে খাওয়াবে কিন্তু কন্টিনিউ ছেলে করতে পারবে না রান্না। বাহ! 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 ভেরি প্রোগ্রেসিভ মাদার। ঠিক আছে, হয়ে গেছে। এবার নেক্সট যে টপিকটা নিয়ে আমি কথা বলব ভাবছিলাম, সেটা হলো, যবে এটা খুব একটা আমরা দেখিনি, বাট স্টিল আউট অফ সেকেন্ডারি নলেজ আমি জিজ্ঞাসা করছি যে, মা-বাবাদের মধ্যে যখন ঝগড়া হয়, তখন ছেলেমেয়েদের উপর কিরকম কি ইমপ্যাক্ট পড়ে? তোরা যখন ছোট ছিলি,
সত্যিকারই না আমাদের মধ্যে সেরকমভাবে হাসব্যান্ড ওয়াইফের কখনো ঝগড়া হয়নি। যার জন্যই তোরা ছোটবেলা থেকে কখনো দেখিসনি। প্যারেন্টস এর ঝগড়া ছোট ছেলেমেয়েদের ভীষণভাবে এফেক্ট করে। প্রচন্ড রকমভাবে এফেক্ট করে। তারা তখন কি করে? এক তো প্যারেন্টসদের তারা ঠিক মতন রেসপেক্ট দিতে পারে না। যখন বড় হয়ে যায় আরো তখন তারা বিভিন্ন রকম অ্যাডিকশন, বিভিন্ন রকম বেপরোয়া কাজকর্মে যুক্ত হয়ে যায়। তারা কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করে না। কারণ প্যারেন্টসদের দেখে ঝগড়া দেখে তারা অভ্যস্ত হয়ে গেছে। আর তারা কাকে দেবে? প্যারেন্টসদের মেইন রুটস তো সম্মান। তাই প্যারেন্টসদের ঝগড়া ছেলেমেয়েদের উপর প্রচন্ড এফেক্ট করে। আর সেটা হওয়া উচিত নয়। কোনো রকম যদি কোনো কথা ব্যক্তিগত কথা থাকে সেগুলো বাচ্চাদেরকে এভয়েড করি। বাচ্চাদের সামনে কখনোই না করে বাচ্চাদের আড়ালেই সেটাকে সলভ করে নেওয়া দরকার। সো নেক্সট কোয়েশ্চেন উড বি অ্যাজ আ মাদার, এই ঝগড়া থেকেই আসছি। যদি একটা মা এবং বাবার দুটো ছেলেমেয়ে থাকে, সাপোজ ধরে রাখো আমি আর দিদিভাই, আগামী কিছু বছরের মধ্যে ধরে রাখো আমাদের সম্পর্কটা খুব খারাপ। আমরা ভীষণ ঝগড়া করে আমাদের সম্পর্কটা আমরা নষ্টের দিকেই। এটা একটা মা-বাবার কাছে কিরকম ব্যাপার? মানে হাউ উড ইউ ফিল? খুব দুঃখজনক। একটা ফ্যামিলি যদি খুব জুড়ে থাকে, দুটো সন্তানের মধ্যে যদি যুদ্ধ হয়, ঝগড়া হয়, ঝামেলা হয়, সেই পরিবারটা পুরো ভেঙে যায়, ভেঙে যাবে। কারণ একটা মা-বাবার কাছে হাতের ৫ টা আঙ্গুল মানে তার যেকোনো একটা আঙুল না থাকলেই তার অসুবিধে। তো সন্তান মা-বাবার কাছে, প্যারেন্টসদের কাছে সবাই সমান। এবার সন্তানদের মধ্যে যদি ঝগড়া ঝামেলা হয়, ন্যাচারালি সেই আ সুন্দরতা, আত্মীয়তা, বন্ডিং কিছুই থাকে না। মা-বাবা যেই অ্যাবসেন্ট থাকবে তার জন্যই কষ্ট পাবে। চাহে ছেলে হোক, মেয়ে হোক বা দুটো ছেলে হোক, যাই হোক। সবসময় প্যারেন্টস অন্তত চাইবে যে তারা তাদের জীবিত অবস্থায় তাদের সন্তানদের মধ্যে রিলেশনটা সবসময় ভালো থাকুক, গুড থাকুক। সেটা অবশ্যই এক্সাক্টলি। খুব বাজে একটা এফেক্ট হয়। খুব কষ্টদায়ক এফেক্ট হয়। সবচেয়ে বড় কথা কষ্টদায়ক এফেক্ট হয়। কারণ মা কাউকেই ফেলতে পারে না। মায়ের কাছে দুটো সন্তানই সমান। ২ টো হোক, ৩ টে হোক, ৪ টে হোক সব সন্তানই সমান। এইটাকে কাউন্টার করার কি উপায় তোমার মতে? আমার মতে কাউন্টার করার উপায় হচ্ছে যে একটাই যে বুঝতে হবে। সামনে বসে কি ভুল, কি খারাপ লাগা আছে সেগুলো বুঝতে হবে। Like বোঝাতে আজকালকার হবে। দিনে it's very আর difficult to hold a relationship, to maintain a relationship. Relationship তো হয়ই, কিন্তু সেটা হোল্ড করা and maintain করা is very difficult and is the most toughest thing in anybody's life. তো সেটা মেইনটেইন করতে হয়। বিকজ যখন একটা রিলেশনশিপ থাকে না, ব্যালেন্স থাকা দরকার। ব্যালেন্স থাকা দরকার আছে। তো ভাই-বোনের মধ্যে বা ভাই, বোনের মধ্যেও যদি ফাইটিং হচ্ছে বা কোনো রকম এক্সট্রিম লেভেলে যাচ্ছে, তো সেইটাও সলভ করা নেসেসারি আছে এবং আপ্রাণ চেষ্টা করা উচিত কোনো রিলেশনশিপকেই হোল্ড করা এবং মেইনটেইন করা। বিকজ সেইটাই করতে পারে না। হার মেনে যায় লোকজন। গিভ আ গিভ আপ করে দেয়। তারপরে রিলেশনশিপ থাকে না আল্টিমেটলি। কিন্তু একটা পয়েন্ট অফ টাইম এ গিয়ে না মনে হয় যে আমার আশেপাশে কেউই নেই। Nobody is there. So it's very important to hold any relationship. So next topic would be children not living with their parents together. These days যদি দুটো সিনারিও দিচ্ছি, এই সিনারিও গুলোকে বর্তমান লাইফে অ্যাজ আ রিয়েল এক্সিস্টেন্স হিসেবে ভেবে দেখো। যে সাপোজ ধরে রাখো আমার কোনো জবের সূত্রে বলো বা কাজের সূত্রে বলো আমার অ্যাকচুয়ালি বিদেশ যেতে হচ্ছে বা আমি শিফট করছি বাইরে। দেন হাউ উড ইউ ফিল? এটা একটা সিচুয়েশন, তোমার বাপের কাছে এটা অ্যাকসেপ্টেন্স তো অফকোর্স তুমি অ্যাকসেপ্ট করবে আমি জানি। বাট এটা ডিফিকাল্ট হবে, প্রাউড হবে, কি হবে? কিরকমভাবে এটাকে দেখবে? এবং আরেকটা হলো যে যদি আগামী জীবনে আমি কখনো এরকম চুজ করি যে মা-বাপি তোমরা থাকো আলাদা আর আমি আলাদা থাকতে প্রেফার করব, তাহলে হাউ উড ইউ রিঅ্যাক্ট? হাউ উড ইউ ফিল? দুটো ডিফারেন্ট সিচুয়েশনকে তোমার মতন করে ভেঙে তুমি বলো। আমার যেটা মনে হয় ছোটবেলা থেকে তোদের যখন আমি বড় করেছি, তোদের সমস্ত ভালো লাগা, তোদের প্রায়োরিটি আমি প্রচন্ড মানে ভালো লাগাগুলোকে প্রায়োরিটি রেখেছি। কি ভালো লাগে, কি ভালো লাগে না সেগুলোকে খেয়াল রেখেছি। সবসময় তোদের কে বোঝার চেষ্টা করেছি। তো একটা আ টাইমে তোরা ইন্ডিভিজুয়ালি তোরা এস্টাবলিশড হবি বা আরো অনেক কিছু করবি। কোনদিন যদি এমন হয় যে তুই বিদেশে বড় কিছু আ প্রজেক্ট বা বড় কিছুর জন্য তোকে বিদেশ যেতে হচ্ছে বা যাবি, অফকোর্স আমি প্রাউড হব। অফকোর্স প্রাউড হব। তো তারপরে হ্যাঁ, একটা চিন্তা মাথায় কখনো থাকবে
যে আমার সন্তান দূরে থাকবে। একটা টাইমের পরে আমাদেরও তো একটা এজ হবে বা আমাদের একটা এজ হচ্ছে, সেটা পার্মানেন্টলি যদি আমার ছেলে বিদেশ থাকে হয়তো সেই সময়টা একটু আমার চিন্তা আসবে। কিন্তু এই নয় এটা ভেবে এইরকম ভাববো না যে আমার ছেলে সেটাকে একেবারে ক্যানসেল করে দেবে বা প্যারেন্টস এর কথা ভেবে সে তার ফিউচার ওয়ে কোনো উন্নতি সে করবে না। এটা হচ্ছে একটা পার্সপেক্টিভ। আর একটা হচ্ছে যেটা প্যারেন্টস এর সাথে আছিস, কোনো প্রবলেম নেই। কিন্তু তাও প্যারেন্টস দের সাথে থাকতে ভালো লাগে না। ইন্ডিভিজুয়ালি তুই তোর ফ্যামিলি নিয়ে আলাদা থাকতে চাইছিস। হ্যাঁ, সেটা সেই জায়গাটায় কষ্ট অবশ্যই হবে। খারাপ লাগা অনেক কাজ করবে। আ কিন্তু যদি দেখি যে হ্যাঁ, আমার ছেলের বউ বা আমার ছেলে ধর সংসার করছে, তাদের ইন্ডিভিজুয়ালি খুব ভালো একটা রিলেশন আছে। খুব ভালো ভালোবাসা, রেসপেক্ট সব রকম। হ্যাপি। সে সে খুব হ্যাপি। তাহলে যদি সে বলে যে সে মানে তার যদি মনে হয় সে আমাদের থেকে একটু দূরে আলাদা থাকবি, সে থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। আলাদা থাকবে মানে এই তো নয় যে আমার থেকে তারা একেবারেই আলাদা হয়ে যাবে। তারা তো আসবে যাবে, সম্পর্ক তো সব ঠিকই থাকবে। তো দূরে থাকতে কোনো আপত্তি নেই। কিন্তু সবশেষে তবুও বলব, ছেলে নিয়ে পরিবার নিয়ে তো সবার থাকতে ভালোই লাগে। এবার তোদের দুজনকে আমি একটা প্রশ্ন করছি। ঠিক আছে? তুই তো আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করলি। তোরা তো ছোট থেকে বড় হয়েছিস। আমি কতটা কঠিন আর কতটা নরম, কতটা ভালোবাসা, কতটা স্ট্রিক্টনেস আমার থেকে পেয়েছিস, কিভাবে কি ফিল করেছিস? সেটা আমাকে দুজনেই একটু করে বলে থাক। কঠিন তো আছে, স্ট্রিক্ট ছিল এবং সেটার জন্যই আজকে আমরা এতদূর এগোতে পেরেছি। নিজেদের লিমিটস জানি, লিমিটের মধ্যে রয়েছি। সো কঠিন বা স্ট্রিক্ট প্যারেন্ট তো অফকোর্স। কিন্তু ভালোবাসার কোনো মা-বাবার ভালোবাসার এমনিও কোনো তুলনা তো হয় না। নো কম্প্যারিজন। আর আমার মা-বাবা যেইভাবে আমাদের জন্য ভেবেছে, আমাদের জন্য করেছে, মানে আমাদের যেইভাবে সাথ দিয়েছে, আই আই ডোন্ট নো বাট মানে উই আর ব্লেসড বেসিক্যালি। সব প্যারেন্টসরাই দিতে চাইবে অফকোর্স। কিন্তু উই আর ব্লেসড। কঠিন থাকা সত্ত্বেও ফুল সাপোর্ট পেয়েছি। দে আর লাইক দ্য ব্যাকবোন। সো তাদের সাপোর্টটা আছে, কনস্ট্যান্ট আছে এখনো পর্যন্ত অনেক কিছুতেই আছে লাইফে। আ তো ছোটখাটো সব জিনিসে ইনফ্যাক্ট আমি এখনো বলব আমার বেবি হয়ে গেছে। এখনো পর্যন্ত কনস্ট্যান্ট যে সাপোর্টটা রয়েছে সেটা যদি না থাকতো I don't know কোথায় থাকতাম বা কি হতো। তো blessed to have parents like them আর প্রত্যেকটা জনমে এভরি লাইফে যেন এরকম প্যারেন্টসই পাই। স্ট্রিক্টনেস ও দরকার তো আছে। সো ঠিক আছে। ইতনা তো বানতা হ্যায়। For me, it's a roller coaster in a good way because প্রথমত তো মায়ের কাছে আমি মার আর বকা খেয়েছি শুধুমাত্র আমাকে যখন পড়তে বসিয়েছে তখনই। যখন আমি স্পেসিফিক্যালি বাংলা পড়তে বসতাম অ্যান্ড আমাদের একটু ছিলই না অবভিয়াসলি যে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ ছিল, তারপর বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো আমার বাংলাটা কমজোর ছিল ছোটবেলা থেকে। তো সেই কারণে আমাকে টিউশনেও পাঠানো হতো, কোচিংয়ে পাঠানো হতো এবং আমি যখন পড়ে আসতাম বা মা যদি কখনোই পরীক্ষার পর যদি কিছুই জিজ্ঞাসা করতো, তা আমার আনসার শুনে মায়ের হাত বেশি চলতো মুখের থেকে। তো ওই পার্টটাই শুধুমাত্র বলব স্ট্রিক্টের দিক দিয়ে। বাকি যে স্ট্রিক্টনেসটা সেটাকে আমি স্ট্রিক্টনেস বলব না। ১৮ বছর ধরে একটা ব্যবসা করেছে এতগুলো লোক খাটিয়ে। বাট আই বিলিভ যে তোমার একটা হিউজ পরিমাণের মানে তোমার যে ছবি, সেই ছবিটা আমার মধ্যেও আছে কোথাও না কোথাও। তো সেই কারণে আমি তো বলতেই পারব না যে কঠিন, কঠিন বলাটা ভুল হবে। কারণ অলওয়েজ ভেরি কেয়ারিং ছিল। থ্রু আউট দ্য টাইম তুমি কেয়ারিং ছিলে। আমার এটা মনে আছে যে আমার যখন বন্ধুরা আগে স্কুলের পর বিকেলে আসতো, তারা লিটারালি বলতো যে, আন্টি কখন খাবার পাঠাবে? তুমি তোমার কাজের জায়গা থেকেও বাবু কি খাবি? ফোন করে ইমিডিয়েটলি বে বিকেল সন্ধ্যা হওয়া মাত্রই ডার্ক ফ্যান্টাসি বিস্কিট আসছে, মোমোস আসছে, মিও আমরে মঞ্জিসের খাবার আসছে। এটা থ্রু আউট বছরকে বছর এটা কন্টিনিউ হয়েছে দীর্ঘদিন ধরে। কোনোই শখ যেই জিনিসটার জন্য ছেলেমেয়েরা অনেক মানে আরকি হেজিটেন্ট ও ফিল করে যে বলব কি বলব না, বলব কি বলব না। নির্দ্বিধায় বলতে পেরেছি আমার এটা লাগবে, এটা আমার চাই। এবং সেই কারণে আজকে যে আমি অ্যাজ আ ভিএফএক্স আর্টিস্ট হিসেবে রিনাউন্ড, অ্যাজ আ মোশন গ্রাফিক্স আর্টিস্ট হিসেবে রিনাউন্ড, আমার কাজ অ্যানিমেশন ওয়ার্লড এ ভালো বা আমি অ্যাজ আ ভালো আর্টিস্ট হিসেবে রিনাউন্ড, দ্যাটস জাস্ট বিকজ যে শেখার টাইমে তোমরা আ স্কুলের পর ভালো ডিএসএলআর ক্যামেরা, কম্পিউটার এগুলো সব কিনে দিয়েছিলে, রাইট? ওগুলো যদি না থাকতো প্র্যাকটিসই করতে পারতাম না। আজকে যেই জায়গাটাতে আছি সেই জায়গাটাতে ঢুকতেই পারতাম না। তো জটিল তো একেবারেই নয়। ইভেন কি রাইট নাও তো লাইক আই ক্যান ইউ নো
ইজিলি প্ল্যান আ ট্রিপ যেখানে হয়তো আমি, আমার গার্লফ্রেন্ড, তুমি, বাপি, দিদিভাই, সায়নদা সবাইকে নিয়ে আমি ভাবতেই পারি। I won't feel hesitated. So like আরেকটা লাস্ট কোয়েশ্চেন মেবি এটা আজকের দিনের। দিদিভাইকে বড় করা এবং আমায় বড় করা। দুটো আলাদা, আলাদা রোড, যেই রোডে তোমরা দুজন হেঁটেছো। দুটো ইন্ডিভিজুয়াল চ্যালেঞ্জেস ছিল। সেই চ্যালেঞ্জেসের মধ্যে কিছু ইন্টারেস্টিং চ্যালেঞ্জ যেটা লোকের শুনতে ভাল লাগবে মেবি বা ইন্সপিরেশন পাবে। চ্যালেঞ্জেস তো আছে যে যখন মেয়ে বড় হয়ে যায়, তার শিক্ষাগত যোগ্যতা ঠিকঠাক হয়ে যায়, সেই টাইমে একটা প্যারেন্টস তাকে ঠিক মতন যোগ্য জায়গায় যখন দেখতে পায়, সেটা একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের জায়গায় আসার জন্য যা, যা করণীয় সেগুলো করেছি। করার পর যখন মেয়ে সেটাতে ফুলফিল করেছে, তো সেটা খুব বেস্ট ছিল। আর আরেকটা যেটা হচ্ছে তোকে বড় করেছি, তোকে বড় করার সময়ও অনেক রকম চ্যালেঞ্জ এসছে। কারণ স্কুলে নানান রকম চ্যালেঞ্জ এসছে, বাইরে নানান রকম চ্যালেঞ্জ এসছে। এই চ্যালেঞ্জের মাঝখানেও একটু ভয় কখনো হতো যে কখনো মিসগাইড না হয়। আমি যেভাবে গাইড দিয়ে বড় করেছি সেখান থেকে আমার ছেলে যেন মিসগাইড না হয়। তো কোনো স্পেসিফিক চ্যালেঞ্জ যেটা ওকে নামিয়ে বড় করার ক্ষেত্রে হয়েছে? হ্যাঁ, স্পেসিফিক চ্যালেঞ্জ তো আছে। যেমন দিদিমার ক্ষেত্রে যেটা ছিল, দিদিমা এত শাই ছিল, দিদিভাই কম কথা বলত। ইভেন কি দিদিভাই ঘরেই কোনো খাবার যদি ওর মানে সেকেন্ড টাইম ও খেতে ইচ্ছে করতো, সেটাও মুখ দিয়ে বলত না। সেটাও আমাকে ওর মন বুঝে ওকে বলতে হতো, "তোর কি আরেকটু খেতে ইচ্ছে করছে? বা তুই খাবি?" বা হয়তো আমি স্যালনে রয়েছি, সেখানে গিয়েও বসে আছি, পাশে ওর খিদে পেয়েছে, তখন ও বলত না, "মা আমাকে এটা এনে দাও, বা আমি খাবো বা আমি নিবো।" তো তখন ওটা নিয়ে আমার একটু চিন্তা হতো যে কমিউনিকেশনটা, আমি এত ভোকাল। আমি তো সবসময় পরিষ্কার কথা বলা বা যা আছে মনে বলে ফেলি। বলার একটা অভ্যেস ছিল। আমার মেয়ে এত শাই হলে আগামী দিনে হয়তো ওর কোনো প্রবলেম হতে পারে। ওকে আরেকটু কমিউনিকেশন স্কিলটা আরো বাড়াতে হবে বা ইয়ে করতে হবে। ওটা নিয়ে আমি খুব চিন্তিত থাকতাম। তো পরবর্তীকালে আমার মেয়ে, এখন আমি খুব প্রাউড ফিল করি আমার মেয়ের কথাতে। হ্যাঁ, সে আমার মেয়ের কথা খুব ভালো বলে। আর তোর ব্যাপারটা টোটালি আলাদা ছিল। তুই ছিলিস কিউট, সরল সিধে। আর তুই স্কুলে যেতিস। অনেক সময় তোকে বুলি করার চেষ্টা করত। মারামারি হতো। মারামারি হলে তখন আমার কাছে রিপোর্ট আসতো। আমি হয়তো জানতাম। আর আমি জানি আমার ছেলেকে আমি যেভাবে বড় করেছি, ও তো জেনে বুঝে কাউকে মারবে না। তোকে কেউ মারবে। আর ছোটবেলা থেকে আমি এটা তোকে শিখিয়েছিলাম যে, তুমি কখনো কাউকে ইচ্ছাকৃত মারবে না। আর জেনে বুঝে কাউকে আঘাত করবে না। কিন্তু তুমি মার খেয়েও আসবে না। তো সেই কারণে ন্যাচারালি মারামারি হলে তখন আমাকে তো অবশ্যই যেতে হতো। আর তোকে বড় করার পার্সপেক্টিভ টা টোটালি আলাদা। সেই সঙ্গে বড় যখন আরো বড় হয়ে গেলি, তখন কিছুটা চিন্তামুক্ত হয়ে গেলাম। নিজে ভাবনা চিন্তাগুলোকে নিজে গ্রো করতে শিখে গেলি। কোথায় কতটা বলা দরকার, করা দরকার। তো তারপরে আর আমার সেই ব্যাপারে আর ভাবতেই হয়নি। এখন আমি সত্যিকারের আমি দুজনকে নিয়েই প্রাউড। আমি কোনো কিছু নিয়েই ভাবি না। আর এইটা থেকেই আরেকটা কনটেক্সট আসে, সেটা হলো যে একটা ছেলে বা মেয়ে অনেক সময় কিন্তু অনেক ভয় পায় যে তার বাবা-মা তাকেই বিশ্বাস করবে না। সে ভয় পায় যে এই তোর মাকে কিন্তু নালিশ করে দেবো বা তোর মাকে এরকম বলে দেবো। সে সে হয়তো ভয় পেয়ে গেল যে বলিস না এরকম, খুব মারবে। বাট সেখান থেকে কোন লেভেলের বন্ডিং বলো বা কোন লেভেলের তোমাদের শিক্ষার প্রতি তোমাদের কনফিডেন্স ছিল যেখানে তোমার বিশ্বাসটা অলওয়েজ থাকতো দ্যাট কি আমি হয়তো ভুল করিনি? ঠিক আমাদের শুরু যে কনভারসেশনটা শুরু হলো, যে আমরা পরিবারের সঙ্গে একসাথে বসি, কথা বলি, কি জানি। তা সেই জায়গা থেকে সেই জায়গা থেকেই এই বিশ্বাস, সেই জায়গা থেকেই তোদের ওপর আস্থা। অ্যাকচুয়ালি ওরমভাবে বসে যখন কমিউনিকেশন করে কথা বলে সবকিছু জেনে বড় হয় মানুষ, তখন না অটোমেটিক্যালি বুঝতে পারে রং আর রাইট কোনটা, বুঝে যায় মা-বাবা। তো তার থেকেই আস্থাটা চলে আসে। আর আজকের ডেটের আজকের পডকাস্টের লাস্ট কোয়েশ্চেন, যে আই হোপ তুমি জেন জি, আলফা এদের ব্যাপারে জানো, মিলেনিয়ালস। অবশ্যই জানি। তো জেন জিরা জানো তো খুব অবাধ্য কিছুটা। তো সেই ক্ষেত্রে তোমার মতে অ্যাজ আ এক্সপেরিয়েন্সড প্লেয়ার এই ফিল্ডে মা-বাবা ইয়েতে, তো হাউ উড ইউ ট্রিট আ জেন জি, মানে শাসনটা কিভাবে করা উচিত? জেনজিদের সঙ্গে চলতে গেলে পুরো জেনজিদের মতন একটু হও। তারা যেরকম পছন্দ করছে তাদের সঙ্গে, হ্যাঁ, কুল, ভেরি, তুই যা করছিস ভেরি গুড। কিন্তু তুই গুড এর মাঝখান দিয়ে তাকে বোঝাতে হবে, দিস ইজ ব্যাড বাউ, দিস ইজ ব্যাড, দিস ইজ গুড। কিন্তু জেনজিদের সঙ্গে না, এই এটা করবে না, ওটা হওয়া উচিত না। ওরা বলে না। মানে আবার সেই আমরা ঘুরে ফিরে
প্রথম টপিকেই ফিরছি, প্রথম কনভারসেশনটাতেই আসছি যে কমিউনিকেশন। তাদের মতন করে তাদের সঙ্গে Yes, কাজ but we are not dinosaurs. আমরা ডাইনোসরের জামানা নই তাই বলে। আমরা millennials. Yes. Like that's the magic, and that's the magic to our audience, guys. আজকের পর্বটা এখানেই এন্ড করব। আর ফ্যামিলি, একটা ফ্যামিলি এমন একটা ওয়ার্ড, যেই ওয়ার্ডটা তোমার সবথেকে টাফেস্ট টাইমে তোমার আগে পিছে ডাইনে বায়ে থাকে, বাকি কেউ থাকে না। অফকোর্স ফ্রেন্ডস আছে কিছু, মেবি ইউ আর লাকি যদি তোমার কাছে এরকম ফ্রেন্ড থাকে, বাট আদার দ্যান ফ্যামিলি নাথিং এলস। তো বন্ধু সকল সবাইকেই বলি এই ভিডিওটাকে পুরো দেখো এবং নিচে কমেন্ট করো যে তোমাদেরও নিজেদের ফ্যামিলির বন্ডিংটা এতটাই স্ট্রং কিনা, এবং যদি না হয় তাহলে ওয়ার্ক অন ইট গাইজ, ইটস দ্য মোস্ট ম্যাজিক্যাল থিং। পয়সা, বন্ধুবান্ধব, ফুর্তি সব নিজের জায়গাতে, কিন্তু দ্য ট্রু এসেন্স ইজ ইয়োর ফ্যামিলি। ইফ দ্যাট ইজ স্ট্রং, ইউ আর স্ট্রং। ডোন্ট ইউ গাইজ এগ্রি? Yes, of course. So একদম বংশকে নিয়ে চলো। সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমরা আসতে থাকবো এরকম ভাবে, আর তোমাদেরকে এন্টারটেইনও করতে থাকবো, প্লাস আমাদের লাইফে কি চলছে না চলছে দেখাতে থাকবো।